নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে সেই যে প্রামাণিক নেতা গেছে, সে আবার সেই বদমাস ছেলেটাকে সুন্দরকে ছাড়িয়েও নেয়। আর অফিসার কিন্তু বসে আছে দেখছে, মানে সেই অফিসার আদিত্য। তো এদিকে তো ছেলে চলে যায়, বলছে দাদা আপনি যাবেন না? প্রামাণিক নেতাকে বলছে, বলে হ্যাঁ যাবো তো, একটু ওনার সাথে একটু ডিল করে নিই তারপর যাবো। ঠিক দেখা যাচ্ছে সেই সময় মানে গেছে সুদীপা তার পিসিকে নিয়ে থানাতে। দেখছে সুন্দর তো ছাড়া পেয়ে গেছে। সুন্দর বলছে কি আটকে রাখতে পারলে না তো? এভাবে সুন্দরী ওকে উল্টে কথা শুনিয়ে চলে গেল। এবার তোর আগে গজগজ করতে করতে যাচ্ছে এবার সে ভেতরে, আর ভেতরে অলরেডি আদিত্য প্রামাণিকের সাথে কথা বলছে। এবার সুদীপা ভেতরে গেছে, ভেতরে গিয়ে দেখছে সেই প্রামাণিক নেতা আদিত্যর সাথে কথা বলছে, আর আদিত্যকে মিষ্টির প্যাকেট দিচ্ছে, সেই মিষ্টির প্যাকেটের ভেতরে টাকা ভরা। বলছে যে এই মিষ্টিতে সুগার হয় না স্যার, আপনি খেতে পারেন। বলছে ও তাই বুঝি, সুগার হয় না, না তো এই মিষ্টি বোধহয় আপনি আবার দেবেন। বলছে হ্যাঁ দেবো তো। আর ওদিক থেকে সুদীপা ভাবছে বললাম না এইও এক। তখন বলছে যে ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার এই গুন্ডাগুলোর কাজে আমাকে সাহায্য করতে হবে বুঝি। বলে হ্যাঁ হ্যাঁ এই তো ভালো বুঝেছেন। এই বলে যখন নেতা বসতে যাবে, একটা চেয়ারে একটা এমন লাথি মারে, চেয়ার মানে বসতে গিয়ে একদম ভিড়মিকে এবার পড়ে যায় একবারে উল্টে। তখন সুদীপারা কিন্তু দেখে অবাক, সুদীপা তার পিসে থানায় উপস্থিত সমস্ত পুলিশরা দেখে অবাক, কারণ এর আগে তো এরকম কোনো অফিসার করেনি না, টাকাটা নিয়ে নিয়েছে। তো এবার নেতা কি করেছে, এত বড় সাহস, এই বলে উঠে কলার ধরে নিয়েছে পুলিশের। এবার আদিত্য এমন একটা চড় মেরেছে, একেবারে সামনের পাটির দাঁত খুলে পড়ে গেছে হাতের মধ্যে, আর রক্ত বেরিয়ে গেছে। সবাই দেখে কিন্তু অবাক, আর সেই নেতা সেই দাঁতটা তার হাতে নিচ্ছে বের করে। কি গুন্ডাগুলো বলছে ভাই এ তো এমএলএ কে মেরে দাঁত ফেলে দিল, আমরা তো ছাগল চুরি করেছি, আমাদের কি হবে তাই বলছে। তো বিনা অনুমতিতে চেয়ারে বসতে গেছিল, তাই একদম সরাসরি মাটিতে পড়েছে। তারপরে বিনা অনুমতিতে আবার পুলিশের কলারে হাত দিচ্ছে, এত বড় সাহস, তাই দাঁতটাই মেরে খুলে দিয়েছে একেবারে আদিত্য। এবার তো দাঁত হাতে নিয়ে এসে দেখেই যাচ্ছে আদিত্যকে, বাকি হাবলদারগুলো দেখছে। বলে দেখছো কি, ওনাকে লকআপে ভরো। বলে স্যার ওনার হাতে দাঁত, দাঁত তো ওনার হাতে, তোমাদের হাতে তো নেই, যাও দাঁত সমেত লকআপে ভরো। অবাক একদম নেতা, তার সাথে আশেপাশের সবাই, আর এদিকে সুদীপাও। অনেক ভুল ধারণা ছিল আদিত্য সম্পর্কে, যদি এবার ভাঙে। বাকি পুলিশগুলো আসুন স্যার করতে করতে থানাতে ভরে দেয়, লকআপে ভরে দেয়। এবার বলছে আপনি আমার এই নবীনপুরে এসে আমাকে মেরে আমার দাঁত খুলে দিলেন আর লকআপে ভরে দিলেন। আদিত্য একদম লকআপের সামনে গিয়ে চেয়ার নিয়ে বসে পড়ে পায়ে পা তুলে। বলছে হ্যাঁ মারলাম, দেখুন নতুন আলাপ হয়েছে বলে আতিথেয়তা করার জন্য আপনাকে আমার সামনে লকআপে আটকে রাখলাম, আমার লোক আপনাকে দেখে নেবে। বলে কোন লোক, আপনার এই গুন্ডারা নাকি পোষা উকিল? একদম ঠান্ডা মাথায় বলছে আদিত্য, চেষ্টা করতে বলুন না, কোনো অসুবিধে নেই। বলছে অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দিয়েছেন আপনি, তার কলার ধরেছেন, এর শাস্তি থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, এর ফল ভালো হবে না। বলে আমি কোনো মুদির দোকানদার নই, আমি একজন আইপিএস অফিসার, সুতরাং আমার সাথে অসভ্যতা করার ফল কি হতে পারে সেটা তো বুঝতেই পারছেন। বলছে আপনি কিন্তু বেশি বার বেড়েছেন। বলে যে এর ফল ভালো হবে না। বলে অসুবিধে নেই, অভ্যেস আছে। আপনি বোধহয় আপনার শাস্তিটা কি হবে সেই ব্যাপারটা এখনো বুঝতে পারেননি, পড়াশোনা করেছেন কিনা কে জানে, পেটে বিদ্যে আছে। শুনুন তাহলে। বলছে আমি কোনো দ্বিতীয় হইনি, আইএএস এ চান্স পেয়েছিলাম, কিন্তু আইপিএস বেছে নিয়েছি কেন জানেন? আপনাদের মতো মানুষদের শাস্তি দেব বলে। আমাদের পরিবারে আমার দাদা মিলিটারিতে আর আমি পুলিশে, এ ভয় আমি কাউকে পাই না, আর দেখানোর চেষ্টাও করবেন না। দীপা বলছে বাবা এরকম পুলিশ অফিসার তো আমি আগে কখনো দেখিনি, ইনি একদম আমার বাবার মতন। সত্যি আমার বাবার পরে যদি আমি কাউকে বিশ্বাস করে থাকি বা কেউ হয়ে থাকে, তাহলে ইনি একদম আমার বাবার মতন। তাই বলছে, এবার আস্তে আস্তে বিশ্বাস জন্ম নিচ্ছে। এদিকে গুন্ডাগুলোকে বলছে এই হাঁ করে কি দেখছিস, যা যা করার করগে, বলছে নেতা। আর এদিকে এবার আদিত্য নিজের চেয়ারে গিয়ে বসে। তখন ও পিসি আসে, এসে বলছে আচ্ছা আমার দাদা কোথায়, উনি ওনাকে দেখতে পাচ্ছি না। আর ওদিকে বলছে যে আমার মেয়েটার যে কাউন্সিলিং আছে, তো বলছে যে উনি তো ডিউটিতে গেছেন, উনি এই জন্য এতটা ইতস্তত করছিলেন। তখন সুদীপা বলছে আমার কি তাহলে স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে, আমার কি তাহলে, আমার তো কাউন্সিলিং আছে আজকে। বলছে কাউন্সিলিং কটায়? বলছে 2টো থেকে। বলে এখনই তো 12টা বেজে গেছে। বলে আমার তাহলে আর কলকাতায় যাওয়া হবে না ইন্টারভিউ দিতে বাবাকে নিয়ে, আমার তাহলে স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। তাই বলছে আমি তো কলকাতা শহরের কিচ্ছু চিনি না। তো বলছে পুলিশের জিপটা বাইরেই আছে, চলুন। এই বলে উঠে যাচ্ছে। বলে কোথায়? বলে একজন পুলিশের দায়িত্ব শুধু সেই অঞ্চলের অপরাধীদের শাস্তি দেওয়া নয়, সেই অঞ্চলের উন্নয়নের কথাও ভাবা। এই অঞ্চল থেকে আপনি প্রথম মহিলা ডাক্তার হতে যাচ্ছেন, আপনি ডাক্তার হলে স্কুলগুলো অনুদান পাবে, চলুন। এটা দেখো আমারই দায়িত্ব, চলুন আমি আপনাকে নামিয়ে দিয়ে আসছি, এসে আমার কাজ আছে, আপনারও তো দেরি হচ্ছে, চলুন। দীপা বলছে না,
তোর পিসি বলছে, কি দিদিমণি তুমি না করছো কেন? বলছে যে আমি যাব, কিন্তু আমি পুলিশের গাড়িতে যাব না। আমার বাবাকে আমি কখনো এরকম সুবিধে নিতে দেখিনি। আমি আমার বাবার শিক্ষার মান রাখবো, তাই বলছে। তো বলছে দিদিমণি তোমার তো দেরি হয়ে যাবে। বলে না, যাই হোক আমি নিজেই যাব, তাই বলছে। এই বলে বলছে যে আপনাকে, আপনি নিজের কাজ করুন, কারণ আপনাকে এই অঞ্চলের লোকের প্রয়োজন আছে। আপনি তাদের কথা ভাবুন, আমরা সবাই আপনার পাশে আছি, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ, তাই বলছে। এই বলে ও নিজেই বেরিয়ে পড়ে। বলে গাড়ি তো পাচ্ছে না, দৌড়তে দৌড়তে যাচ্ছে। তখন শেষমেশ মানে একজন মানে কলকাতায় গিয়ে কোথায় যাবে না যাবো তো কিছু চেনে না, কোনোদিনও যায়নি। একজন ম্যাডামকে বলছে, ম্যাডাম আপনি যাবেন আমার সাথে, আপনি তো অনেকবার গেছেন। বলে সুদীপা তুমি বলবে আর আমি যাব না? অবশ্যই যাব। তখন একজন অটো ড্রাইভার আসে। অটো ড্রাইভার বলছে যে কি সুদীপা দিদিমণি কোথায়? বলে কলকাতা যাচ্ছি গো, ইন্টারভিউ আছে। বলে ও আচ্ছা, একটু পৌঁছে দেবে কলকাতায়? বলে হ্যাঁ হ্যাঁ চলো, তোমাকে পৌঁছে দেবো না, তুমি তো আমাদের গ্রামের গর্ব। এই বলে ম্যাডামটার সাথে অটো করে চলে যায়। আর আদিত্য এসে কিন্তু সবটা দেখে দূর থেকে দাঁড়িয়ে। এদিকে পরমার মন তো খুব খারাপ। তার বাবা জিজ্ঞাসা করছে, কি রে এখনো ফোন আসেনি, ফোন করেনি? বলে আমারই ভুল জানো তো, ও তো আমাকে কখনো কোনো আশা দেখায়নি। আমি দুদিনের আলাপে আশা করে নিয়েছিলাম যে ওর সাথে আমি এক পুরো মানে জীবনটা কাটাবো। সত্যি ও নাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নয়, কিন্তু আমি তো আছি। ও তো সেখান থেকে নাম্বার নিয়ে ফোন করতেই পারতো, একটা তো মেসেজ করতেই পারতো। বলো, ইচ্ছে থাকলে সব হয়, কিন্তু ওই যে সেই ইচ্ছেটাই হয়তো নেই। পরমার বাবা বলছে, দাঁড়া না, আমার বন্ধু আছে, ও মানে এক উঁচু ডিপার্টমেন্টে, আমি খোঁজ খবর নিয়ে বলছি ও কোথায় পোস্টিং আছে না আছে আমি সব পেয়ে যাবো, চিন্তা করিস না। বলে আমি বোকা বাবা, জানো তো, ও সবসময় আমাকে বলেছিল যে আমার কাছে ডিউটিটাই ফার্স্ট। আর দেখো নতুন জায়গায় ডিউটিতে গেছে, হয়তো অন্য কোনো মেয়েকে পেয়ে গেছে, এন্টারটেন করছে। বলে কি বলছিস তুই এসব বাজে কথা? দুদিন আগেই যে ছেলেটা তোর কাছে ভালো ছিল, সেই ছেলেটা হঠাৎ করে তোর কাছে এতটা খারাপ হয়ে গেল? বলে সরি বাবা, মা, আমি তোমাদের সামনে এই কথাটা বলে ফেলেছি, কিন্তু কি করব বলো, এটাই সত্যি, জানো তো, আমি যেটা বলছি সেটাই সত্যি, তাই বলছে। আমার এখন মনে হচ্ছে ও ইচ্ছে করে সবকিছু করেছে, ইচ্ছে করেও আমার সাথে কোনো যোগাযোগ করেনি। তোর বাবা মা বলছে যে তুই মন থেকে সব মুছে ফেল মা, সব ভুলে যা, এগুলো সব ভুলে যা, তাই বলছে। দেখ মা, কদিনেরই তো আলাপ, ভুলে যা। বলে এইভাবে কি কাউকে ভোলা যায় মা? বলে দেখ, আমরা তোকে কোনো ব্যাপারেই জোর করব না। তুই যদি বলিস আদিত্যের জন্য অপেক্ষা করবি, ঠিক আছে, আমরা কিছু বলবো না। কিন্তু তা যদি না হয়, আমরা কিন্তু পার্সপেক্টিভ মানে আমরা তোর জন্য কিন্তু পাত্র খুঁজছি। বলে দেখো মা, এমন নয় যে আমি এক্ষুনি বিয়ে করতে চাই। তোমরা এত ঘ্যান ঘ্যান করো, তাই জন্য আমি কিছু বলি না। তবে ঠিক আছে, তোমাদের যা খুশি তাই করো, আমি আর আদিত্যের জন্য অপেক্ষা করব না। এই বলে চলে যায়। এবার মেয়ের বাবা সোফার তলে ইয়ের ছবি পায়, অভ্রজিতের ছবি পায়। সেদিন যে ঘটক দেখাচ্ছিল, ছবিটা পড়ে গেছিল। তো বলছে এটা আবার কার ছবি? বলে ও ওই যে সেদিন ঘটক এসেছিল না, মনে ওদের কাছ থেকে পড়ে গেছিল। পেছনে দেখছো অভ্রজিৎ চৌধুরী লেখা আছে। বলে ইস, আমি কি করি বলো তো, মেয়েটাকে নিয়ে আর ভাল লাগছে না। বলে তুমি জানো না ও নিজের ভালো মন্দ কিছু বোঝে না, তাই এবার আমরা যেটা বলবো সেটাই হবে। তুমি বরং নতুন করে আবার পাত্র দেখো। তখন অভ্রজিতের নামটা শুনে মনে পড়ে যে ও আচ্ছা আচ্ছা, এ তো সেই অঘোর বংশ, মনে পড়েছে, সেদিন ফোন করেছিল। বলে ও তাই, দেখছো, এটাই বোধহয় জো, বুঝতে পারলে, তুমি এর সাথে বিয়ে ঠিক করো, তাই বলছে। এবার দীপা পৌঁছেছে সেই মেডিকেল কাউন্সিলিংয়ে। তো সেখানে হচ্ছে 2:10 বেজে গেছে, 2টো থেকে ইন্টারভিউ। তো এবার সে গেছে, তো বলছে 10 মিনিট লেট হয়ে গেল। বলে তাড়াতাড়ি যা, যেতে গিয়ে আবারও পায়ে হোঁচট খায়। তখন বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে ন্যাংড়াতে ন্যাংড়াতেই যায়। গিয়ে গার্ড বলে যে স্যার ম্যাডামরা এখনও আসেননি, আসছেন 10 মিনিট পর থেকে শুরু হবে। তখন সে খুশি হয়, যাক তার কাউন্সিলিংয়ে লেট হয়নি। তো এরপরে সে ভেতরে যায়, তার কাউন্সিলিং শুরু হয়। তার র্যাঙ্ক দেখে তো সবাই খুব খুশি, যে ওর যা র্যাঙ্ক, ও যে কোনো কলেজেই চান্স পেতে পারে। তো এরপরে বিভিন্ন কোশ্চেন করছে, সেও উত্তর দিচ্ছে। বলছে আপনি নবীনপুরের মেয়ে হয়ে এতটা আপডেটেড? বলে হ্যাঁ, ওখানে একজন ডক্টর জেঠু আছেন, ওখানে বিভিন্ন জার্নালিস্টরা আসেন, তো আমি সেগুলো পড়ি, তাই জন্য আমি জানি যে দেশের কোথায় কি হচ্ছে। বলে আচ্ছা, খুব ভালো। বলে আমি বলে আপনি কি মানে কোন ইয়েটা বেছে নিতে চান? তো বলছে আমি একজন কার্ডিওলজিস্ট হতে চাই, কারণ আমাদের গ্রামে ডাক্তার থাকলেও মানে এই ইয়েটার খুব অভাব, মানে এই কার্ডিওলজিস্ট নেই। সেরকম একজন আছেন, কিন্তু তিনি বয়স্ক হয়ে পড়েছেন। তো সেই জন্য আমি একজন ভালো কার্ডিওলজিস্ট হতে চাই, সবার দেখাশোনা মানে সবার সেবা করতে চাই। বলছে এরকম তো প্রথমে সবাই বলে, কিন্তু পরে যখন ডক্টর হয়ে যায় তখন কিন্তু পাল্টে যায়। তো বলছে আমি সেরকম নই, মানে সবাই তো সেরকম নয়। তবে আমি এখানে মেডিকেলটা কমপ্লিট করে আমি আবার নবীনপুরে ফিরে যেতে চাই, সেখানে হসপিটালেই কাজ করতে চাই, সেখানে স্বাস্থ্যকেন্দ্রে। তো শুনে তো সবাই খুশি হয়। তো আর র্যাঙ্ক দেখে বলে যে তাকে যে কোনো জায়গাতে চান্সও দিয়ে দেবে। তো সুদীপা তো খুব খুশি হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা। আর হ্যাঁ বন্ধুরা, পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে। টাটা।